বন্ধুরা, আজকে যে মুভিটা রয়েছে এটা হলিউডের একটি মাস্টারপিস মুভির মধ্যে পড়ে, যেখানে আপনি দেখবেন একজন কয়েদিকে টাইম ট্রাভেল করে অতীতে পাঠানো হয় শুধুমাত্র একটি ভাইরাসের সম্বন্ধে ইনফরমেশন কালেক্ট করার জন্য, যাতে ভবিষ্যতের মানুষ এই ভাইরাসের ভ্যাকসিন তৈরি করতে পারে। এবং এর পরিবর্তে এই কয়েদিকে জানানো হয় সে যদি এটা করতে পারে তবে সে সমস্ত রকম শাস্তি থেকে মুক্ত হয়ে যাবে, যার ফলে এই কয়েদি এই প্ল্যানে রাজি হয়ে যায়। কিন্তু যখন সে অতীতে পৌঁছায় তখন সে বুঝতে পারে এই মিশন কমপ্লিট করার চাইতে তার শাস্তি অনেক ভালো ছিল, কারণ এটা খুবই ভয়ানক একটি মিশন এবং প্রতিটা পদক্ষেপে বিপদ রয়েছে। আর এমন একটি সাইফাই থ্রিলার মুভি দেখবেন আজকের এই ভিডিওতে। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি 12 মাঙ্কি। সময়টা হলো 2035, আর এটা এমন একটা সময় যখন পৃথিবীর বেশিরভাগ মানুষই একটি ভাইরাসের কারণে মরে গেছে এবং খুব অল্প পরিমাণে মানুষ বেঁচে রয়েছে এবং তারাও শান্তিতে নেই, বরং তারা মাটির নিচে অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে বসবাস করছে। এই আন্ডারগ্রাউন্ডে থাকার জন্য একটি বিশেষ ধরনের খাঁচার মতো তারা তৈরি করেছে এবং সেই খাঁচার মধ্যেই এই মানুষগুলো বসবাস করছে। এমনকি এর মধ্যে কয়েদিদের জন্য জেল, চিকিৎসার জন্য ডাক্তার এবং বাকি প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে। আর এমন একটি জেলে জেমস কোল নামের এক ব্যক্তিকে দেখানো হয়। এই মানুষটি দীর্ঘদিন ধরে এই জেলে বন্দী রয়েছে। অবশ্যই সে খারাপ কাজ করেছে, যার কারণে এখানে বন্দী রয়েছে, কিন্তু তার একটি বিশেষ ধরনের ট্যালেন্ট রয়েছে, আর সেটা হলো তার স্মৃতিশক্তি খুব শক্তিশালী। অর্থাৎ সে কোনো জিনিস খুব সহজে ভোলে না, বরং তার মনে থেকে যায়। এখন এই আন্ডারগ্রাউন্ডে যে প্রধানরা রয়েছে তারা এই জেলের প্রত্যেকটা কয়েদিকে একবার করে আন্ডারগ্রাউন্ডের বাইরে পাঠায় এবং বাইরের পরিবেশটা তদন্ত করার দায়িত্ব দেয়। আর এবার দায়িত্ব পড়ে জেমসের ওপর। জেমস সবার প্রথমে সে একটি সুরক্ষিত জ্যাকেট পরে নেয়, কারণ বাইরের পরিবেশ বিষাক্ত হয়ে গেছে শুধুমাত্র সেই ভাইরাসের কারণে। এবং এরপর সে এই আন্ডারগ্রাউন্ড থেকে আস্তে আস্তে বাইরে বেরোতে শুরু করে। সে প্রথমে নোংরা এবং ধ্বংস হয়ে যাওয়ার টানেলের মধ্যে পৌঁছায় এবং তারপর সে যখন ফাইনালি বাইরে পৌঁছায় সে দেখে বাইরে বরফ জমে রয়েছে এবং শহরের প্রত্যেকটা বিল্ডিং এই বরফে ঢেকে গেছে। সে সেখানে একটি পোকা দেখতে পায় এবং সেটা কালেক্ট করে নেয়, কিন্তু সে অবাক হয়ে যায় যখন সে সেখানে একটি বড় ভাল্লুক দেখতে পায়। এমনকি এই পর্যন্ত নয়, সেখানে সে একটি সিংহ দেখতে পায়, যেটা কিনা বিল্ডিং এর একদম ওপরের অংশে দাঁড়িয়ে থাকে। আর এটা দেখে সে বেশ ভয় পেয়ে যায়। আসলে দীর্ঘ সময় ধরে মানুষ এখানে বসবাস না করায় জীবজন্তুরা এই জায়গাগুলো দখল করে নিয়েছে এবং তাদের সংখ্যা অনেক বেড়ে গেছে। জেমস সঙ্গে সঙ্গে আন্ডারগ্রাউন্ডে ফিরে যায়। সবার প্রথমে সেখানকার অফিসার তার পুরো শরীরটা ভালোভাবে ওয়াশ করে, যাতে কোনো ভাইরাস তার শরীরে না লেগে থাকে, এবং তারপর তার রক্ত পরীক্ষা করে, শুধুমাত্র এটা জানার জন্য সে ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা, কারণ এমনটা হলে তারা আন্ডারগ্রাউন্ডে তাকে প্রবেশ করতে দেবে না। এবং এইসব পরীক্ষায় জেমস পাশ হয়ে যায়। আসলে এখানকার বিজ্ঞানীরা এবং প্রধান ব্যক্তিরা এই একই কাজ প্রতিদিন করে যাচ্ছে, কিন্তু এতে তাদের সমস্যা মিটছে না, কারণ তাদের সমস্যা হলো ভাইরাস, যেটা তারা দূর করতে চায়। আর এই কারণে এখানকার বিজ্ঞানীরা একটি টাইম মেশিন তৈরি করে শুধুমাত্র এটা জানার জন্য এই ভাইরাসটা আসলে কি ভাইরাস, কারণ এটা জানতে পারলেই তারা এর ট্রিটমেন্ট করতে পারবে এবং পুরো পৃথিবী আগের মতো হয়ে যাবে। তাই বিজ্ঞানীরা সবার প্রথমে এই মিশনের জন্য জেমসকে তারা বেছে নেয়, কারণ তার স্মৃতিশক্তি খুব ভালো এবং সে কঠিন কাজ ভালোভাবে করতে পারে। জেমসের দায়িত্ব হলো সে এই টাইম মেশিন করে 1996 সালে চলে যাবে, যখন এই ভাইরাস প্রথমবার ছড়িয়েছিল, এবং সেখানে গিয়ে সে এটা জানার চেষ্টা করবে এই ভাইরাসটা আসলে কি ভাইরাস। জেমসকে জানানো হয় সে যদি এই মিশনটা সাকসেসফুলভাবে করতে পারে তবে তার শাস্তি কমিয়ে দেওয়া হবে। এরপর তারা জেমসকে টাইম মেশিনে বসিয়ে অতীতে পাঠিয়ে দেয়, আর এখান থেকে সমস্যার সৃষ্টি হয়। আসলে বিজ্ঞানীরা তাকে 1996 সালে পাঠানোর প্ল্যান করেছিল, কিন্তু সে পৌঁছে যায় 1990 সালে। জেমসের যখন জ্ঞান ফেরে সে দেখে সে একটি জেলখানায় বন্দী রয়েছে এবং পুলিশ এবং একজন মেয়ে ডাক্তার তাকে বিভিন্ন রকম প্রশ্ন করছে। আসলে এখানকার পুলিশরা জেমসকে পাগল মনে করছে, কারণ তারা যেই প্রশ্নই করছে তার উত্তরে সে একটা কথাই বলছে, তাকে এই মিশন কমপ্লিট করতে হবে এবং সেই ভাইরাস তাকে খুঁজতে হবে। আর এই কারণে পুলিশরা এই মহিলা ডাক্তারকে এখানে নিয়ে এসছে, যে কিনা একজন সাইকিয়াট্রিস্ট, এবং এই ডাক্তারের নাম হলো ক্যাথারিন। জেমস ক্যাথারিনের সাথে কথা বলে এবং প্রথমবার বুঝতে পারে এটা 1996 সাল নয়, বরং 1990 সাল। এরপর ক্যাথারিন তাকে অনেক রকম প্রশ্ন করে, কিন্তু প্রতিবার জেমস পাগলের মতো আচরণ করে, যার ফলে তাকে পাগলাগারদে পাঠিয়ে দেয়। এখানে এসে তার সাথে জেফরি নামের একটি ছেলের সাথে বন্ধুত্ব হয়, আর এই ছেলেটি একজন পাগল
যে কিনা তার সাথে পাগলের মতো আচরণ করতে শুরু করে দেয় এবং এই পাগলা গারদে কোথায় কি রয়েছে সেই সব কিছু তাকে দেখাতে শুরু করে দেয়। কিন্তু জেমস তার সাথে কোনো রকম কথা বলে না, কারণ সে জানে তাকে একটি মিশনে পাঠিয়েছে এবং সেটা কমপ্লিট করতে হবে। পরের দিন সকাল হলে বেশ কিছু ডাক্তার একসাথে জেমসের সাথে কথা বলে। তারা জানতে চায় রহস্যময় মানুষটি আসলে কোথা থেকে এখানে আসলো। জেমস তাদেরকে বোঝায় এটা সাল 1990 এবং 1996 সাল থেকে 1997 সালের মধ্যে 500 কোটিরও বেশি মানুষ ভাইরাসের কারণে মরে যাবে, তাই তাদেরকে সেই মৃত্যুর হাত থেকে বাঁচতে হবে। ডাক্তার তাকে জিজ্ঞাসা করে, তাহলে কি তুমি এখানে আমাদেরকে বাঁচাতে এসছো? জেমস জানায় মোটেও না, সে তাদেরকে বাঁচাতে পারবে না, কিন্তু সে সেই ভাইরাসের সম্বন্ধে ইনফরমেশন কালেক্ট করতে পারবে যাতে ভবিষ্যতের মানুষ এই ভাইরাসের ট্রিটমেন্ট করতে পারে। জেমস তাদের কাছে রিকোয়েস্ট করে সে একটি ফোন করতে চায়, কারণ তাকে যেই বিজ্ঞানীরা এখানে পাঠিয়েছে তাদের কাছে একটি মেশিন রয়েছে এবং সেই মেশিনে সে একটি ভয়েস মেল পাঠাতে চায়। আর এমনটা করলে তোমাদের বিশ্বাস হয়ে যাবে যে আমি সত্যি বলছি। ডাক্তারগুলো তার এই রিকোয়েস্ট মেনে নেয় এবং তাকে ফোন করার পারমিশন দিয়ে দেয়। কিন্তু সমস্যা হলো, জেমস যখন ফোন করে ফোন চলে যায় একজন মহিলার কাছে, যে কিনা বাড়ির দৈনিক কাজ করতে ব্যস্ত থাকে। এই মহিলাটি জানায় সে কোনো রকম বিজ্ঞানীকে চেনে না এবং সে হয়তো ভুল নাম্বারে কল করেছে। আর এটা শুনে জেমস বুঝতে পারে সে 1990 রয়েছে, অর্থাৎ সে যদি 1996 সালে থাকতো তবে সে বিজ্ঞানীদের সাথে কন্ট্যাক্ট করতে পারত, কারণ বিজ্ঞানীরা এই ফোনটাকে তেমনভাবে সেট করেছিল। সে এই ডাক্তারগুলোকে তার এই সমস্যার কথাটা বোঝায়, কিন্তু ডাক্তাররা তার কথা বোঝে না, বরং এই সব কিছু শুনে তাকে আরো বেশি পাগল মনে করতে শুরু করে এবং আরো একবার সেই পাগলা গারদে পাঠিয়ে দেয়। আর এবার জেফরি নামে সেই পাগল তাকে খুব বেশি বিরক্ত করতে শুরু করে দেয়। এমনকি শুধু তাকেই নয়, বরং এই পাগলা গারদে থাকা প্রত্যেকটা পাগলকে সে বিরক্ত করতে শুরু করে দেয়। জেমস এই সুযোগে এই পাগলা গারদ থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এখানকার ডাক্তাররা তাকে একটি নেশা জাতীয় ওষুধ দিয়ে দেয়, যার কারণে সে হাঁটাচলা করার মতো শক্তি পায় না এবং সে বেশি দূর যেতে পারে না এবং ডাক্তাররা তাকে আরো একবার বন্দি করে ফেলে এবং এরপর একটি স্পেশাল জেলের মধ্যে বন্দি করে দেয়। এখন এই ডাক্তারদের মধ্যে ক্যাথারিন একমাত্র যার মতামত একটু ভিন্ন থাকে। সে মনে করে জেমস নামের মানুষটি পাগল নয়, কিন্তু বাকি ডাক্তার তাকে বোঝায় এটা তার ভুল ধারণা। এখন এই আলোচনার মধ্যে হঠাৎ করে একজন গার্ড তাদেরকে খবর দেয় জেমস তার জেল থেকে গায়েব হয়ে গেছে। ডাক্তাররা একটা জিনিস বুঝতে পারে না, জেলের গেট বাইরে থেকে লক করা ছিল এবং ভেতর থেকে কোনো পালিয়ে যাওয়ার মতো রাস্তা নেই। তাহলে সে কি করে পালালো? আসলে জেমস আরো একবার টাইম ট্রাভেল করে তার বর্তমান সময় ফিরে গেছে। এখন বর্তমান সময় বিজ্ঞানীরা জেমসকে একটি রেকর্ড শোনায়, যেখানে এক মহিলা তাদেরকে জানায় 12 মাঙ্কি গ্রুপের টিম তাদের কাজ সাকসেসফুল ভাবে কমপ্লিট করে ফেলেছে। এরপর বিজ্ঞানীরা জেমসকে জিজ্ঞাসা করে এই ভয়েস মেল সে পাঠিয়েছে কিনা। জেমস তাদেরকে জানায় সে পাঠায়নি, কারণ সে 1996 সালে যায়নি, বরং 1990 সালে চলে গিয়েছিল আর সেখান থেকে সে ফোন করতে পারেনি। বিজ্ঞানীরা বেশ চমকে যায়। জেমস আরো একবার জানায় তাকে কিভাবে সেখানে ড্রাগস জোরপূর্বক দেওয়া হয়েছিল। এরপর বিজ্ঞানীরা তাকে বেশ কিছু ফটো দেখায় এবং জিজ্ঞাসা করে সে এই ফটোগুলোর মধ্যে কাউকে চেনে কিনা। জেমস বেশ চমকে যায় যখন সে লক্ষ্য করে এর মধ্যে জেফরি নামে সেই পাগলের ছবিটাও রয়েছে এবং সে আন্দোলন করছে। জেমস তাদেরকে জানায় সে এই ছেলেটিকে চেনে, কারণ সে পাগলা গারদে ছিল এবং সেখানে এই ছেলেটি বন্দী ছিল। আসলে এই ফটোগুলো 1996 সাল থেকে কেউ তাদের কাছে পাঠিয়েছে, কিন্তু কে পাঠিয়েছে তারা সেটা জানে না। বিজ্ঞানীরা বুঝতে পারে জেমস ভুল সময় গেলেও সে কিছুটা কাজ তাদের জন্য করতে পেরেছে, তাই তারা তাকে আরো একটি চান্স দেয় এবং আবারও টাইম ট্রাভেল মেশিনে বসিয়ে অতীতে পাঠিয়ে দেয়। কিন্তু এবার সে 1996 সালে পৌঁছায় না, বরং সে পৌঁছে যায় সেই সময় যখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল। এখানকার সৈনিকরা তাকে দেখেই সঙ্গে সঙ্গে তার পায়ে গুলি মারে এবং সে ব্যথায় চিৎকার করে ওঠে। আর ঠিক পরের মুহূর্তে সে আবারও এখান থেকে গায়েব হয়ে যায় এবং সোজা 1996 সালে পৌঁছে যায়, অর্থাৎ যেখানে সে পৌঁছাতে চেয়েছিল। আর এই সময়টাতে ক্যাথারিন খুবই নামকরা ডাক্তার তৈরি হয়ে গেছে এবং সে একটি স্টেজে দাঁড়িয়ে প্রত্যেকের সামনে বক্তৃতা দিতে ব্যস্ত থাকে। ক্যাথারিন এখন বই লেখালেখি শুরু করে দিয়েছে। তার বেশ কিছু লেখা বই পাবলিশও হয়ে গেছে। তার এই বক্তৃতা শেষ হলে বেশ কিছু মানুষ এই বই কেনার জন্য এক জায়গায় জড়ো হয়ে যায়। একইভাবে তারা বইয়ের মধ্যে ক্যাথারিনের অটোগ্রাফ নেওয়ার জন্য লাইন দিতে শুরু করে দেয়। এদের মধ্যে একজন থাকে ডক্টর পিটার এবং সে ক্যাথারিনকে বোঝায় এই দুনিয়াতে জনসংখ্যা খুব দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে, একইভাবে পরিবেশ দূষণও বৃদ্ধি পাচ্ছে, আর এই সব কিছুর কারণ মানুষ। সে তাকে বোঝায় একটা সময় এমন আসবে এখানে মানুষ বসবাস করতে পারবে না, কিন্তু ক্যাথারিন তার কথায় খুব বেশি গুরুত্ব দেয় না
এরপর ক্যাথারিন তার বাড়ির পথে যাত্রা শুরু করে দেয়, কিন্তু সে যখন গাড়িতে উঠবে তখনই এক রহস্যময় ব্যক্তি তাকে পিছন থেকে আবদ্ধ করে ফেলে এবং গাড়িতে উঠিয়ে এখান থেকে নিয়ে যায়। ক্যাথারিন এখানে লক্ষ্য করে এই ব্যক্তি আর কেউ নয়, স্বয়ং জেমস, যে কিনা 6 বছর আগে জেল থেকে ভ্যানিশ হয়ে গিয়েছিল। জেমস জানতে পেরেছে ফিলাডেলফিয়াতে এই ভাইরাস প্রথম ছড়িয়েছিল, তাই সে ক্যাথারিনকে ফিলাডেলফিয়াতে নিয়ে যেতে বলে। ক্যাথারিন এখানে খুব বেশি ভয় থাকে, কারণ সে মনে করে মানুষটি তাকে 6 বছর ধরে ফলো করে যাচ্ছে। কিন্তু জেমস তাকে বোঝায় সে তাকে ফলো করছে না, বরং সে টাইম ট্রাভেল করে আরও একবার এখানে চলে আসছে। কিন্তু ক্যাথারিন এই সব কিছু মোটেও বিশ্বাস করে না। এখন এরপর এরা দুজন ফিলাডেলফিয়াতে পৌঁছে যায়। রাতে জেমস যখন ঘুমোতে যায় সে বিভিন্ন রকম স্বপ্ন দেখতে শুরু করে এবং তার মধ্যে একটি স্বপ্ন হলো তার ছোটবেলার ঘটনা। সে এয়ারপোর্টে রয়েছে এবং একজন মানুষের সেখানে মৃত্যু হয়ে যায়, যেটা দেখে একটি মেয়ে দৌড়ে সেখানে চলে আসে। আর এই মেয়েটি আর কেউ নয়, স্বয়ং ক্যাথারিন। এবং এর পরের মুহূর্তেই তার ঘুমটা ভেঙে যায়। সে ক্যাথারিনকে এই সব কিছু জানিয়ে দেয়, কিন্তু ক্যাথারিন তার কথায় বিশ্বাস করে না। এখন এর মধ্যে শহরের প্রত্যেকটা নিউজ চ্যানেলে এটা ছড়িয়ে পড়ে যে ডাক্তার ক্যাথারিন কিডন্যাপ হয়েছে এবং তাদের অনুমান এই জিনিসটা জেমস নামের সেই পাগলটা করেছে। সকাল হলে এরা দুজন আবারও তাদের যাত্রা শুরু করে দেয়। যাবার সময় জেমস তাকে আরও একবার বোঝায় সামনের মাস থেকে মানুষ মরতে শুরু করবে, কারণ একটি ভাইরাস প্রতিটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। প্রথমে তোমরা মনে করবে এটা জ্বরের কারণে হচ্ছে, কিন্তু পরে তোমরা বুঝতে পারবে এবং সবচেয়ে দুঃখের বিষয়, এই জিনিসটাকে বন্ধ করা যাবে না, কারণ এটা অলরেডি হয়ে গেছে এবং আমি ভবিষ্যৎ থেকে এখানে এসেছি। এখন এই সব কিছু শুনে ক্যাথারিন তাকে পাগল ছাড়া আর কিছুই মনে করে না। এরপর জেমস রাস্তার পাশে বেশ কিছু পোস্টার দেখতে পায় এবং সেই পোস্টার সরালে সে দেখতে পায় 12 মাঙ্কি গ্রুপের একটি সিম্বল। এমনকি একটা নয়, এরপর সে আরও একটা দেখতে পায়। সে বুঝতে পারে আশেপাশে এই গ্রুপ এই ভাইরাসের জন্য কাজ করছে। সে চারিপাশটা তদন্ত করলে দেখতে পায় একটি শূকরের মুখ, যেটা দেখে তার মনে পড়ে যায় এই মুখটাই হলো 12 মাঙ্কি গ্রুপের সিম্বল। সে সঙ্গে সঙ্গে সেই রেস্টুরেন্টের ভিতর প্রবেশ করে এবং সেখানে থাকা এমপ্লয়ীদের সে জিজ্ঞাসা করে এই গ্রুপের সম্বন্ধে তারা কি জানে। প্রথম দিকে তারা একদম না করে দেয়, কিন্তু যখন সে বন্দুক বের করে তখন এরা সত্যিটা জানিয়ে দেয়। তারা জানায় এই 12 মাঙ্কি গ্রুপের সম্বন্ধে তারা কিছুই জানে না, কিন্তু একজন পাগল রয়েছে যে কিনা এই ব্যাপারে সারাক্ষণ তাদের কাছে আলোচনা করে, আর তার নাম হলো জেফ্রি। জেমসের মনে পড়ে যায় এই ছেলেটাকে সে পাগলা গারদে দেখেছিল। সে এখানে আরো জানতে পারে এই ছেলেটির বাবা একজন ভাইরোলজিস্ট, যে কিনা ভাইরাস নিয়ে গবেষণা করে, কিন্তু এই ছেলেটি তার বাবার কাজে সবসময় বিরোধিতা করে এবং এটা করে এসছে, আর এই কারণে সে খুব বেশি ফেমাস হয়ে গেছে। এখন এই ছেলেগুলো জানায় জেফ্রি নামের এই ছেলেটি মানুষকে মার্ডার করার প্ল্যান বানাচ্ছিল এবং তার বদলে এই পশু পাখির ওপর গুরুত্ব বেশি দিচ্ছিল। কিন্তু একদিন হঠাৎ সে বদলে যায়। সে প্রেস কনফারেন্সে প্রত্যেককে জানিয়ে দেয় তার বাবা যে রিসার্চগুলো করছে সেগুলো সঠিক, কিন্তু একইভাবে জীবজন্তুর ওপর খেয়াল রাখা জরুরি। আর এই জিনিসটা প্রত্যেকটা মানুষকে চমকে দিয়েছিল, কারণ সে কখনোই তার বাবাকে সাপোর্ট করে না, কিন্তু প্রথমবার সে এমনটা করে ফেলেছে। এখন এই সব কিছু জানার পর জেমস জেফ্রির বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয় এবং একইভাবে ক্যাথারিন তার সাথে যায়। এত কিছুর পরও ক্যাথারিন এখনো মনে করে এই মানুষটি পাগল এবং সে একজন ডাক্তার হিসেবে তার সাথে থাকা উচিত। এর মধ্যে ক্যাথারিন লক্ষ্য করে জেমসের পায়ে একটি গুলি লেগেছে। সে তাকে জিজ্ঞাসা করে এটা কিভাবে লাগলো। জেমস ভালোভাবে জানে এটা টাইম ট্রাভেল করার জন্য হয়েছিল। সে যখন প্রথম বিশ্বযুদ্ধে পৌঁছে যায় তখনই তার গুলিটা লেগেছিল, কিন্তু সে তাকে এগুলো বোঝায় না, কারণ ক্যাথারিন তার একটা কথাও বিশ্বাস করবে না, তাই সে সময় নষ্ট করতে চায় না। এখন ক্যাথারিন যেহেতু একজন ডাক্তার, সে এই ক্ষতস্থান দেখে চুপচাপ বসে থাকতে পারে না। সে তার ট্রিটমেন্ট করতে শুরু করে দেয় এবং জেমসকে বোঝায় সে যেন পুলিশের হাতে নিজেকে ধরা দিয়ে দেয়। এখন এই কথা শুনে জেমস খুব রেগে যায়। সে ক্যাথারিনকে অজ্ঞান করে ফেলে এবং তার গাড়ির ডিকির মধ্যে বন্দি করে এবং সে জেফ্রির সাথে দেখা করতে তার বাড়িতে চলে যায়। প্রথম দিকে জেফ্রি তাকে চিনেও না চেনার ভান করে এবং তার অ্যাসিস্ট্যান্টদেরকে অর্ডার দেয় তারা যেন এই মানুষটিকে এখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু জেমস যখন জানায় সে এখানে মাঙ্কি গ্রুপের জন্য এসছে, তখন জেফ্রি তার সাথে কথা বলে। জেমস তাকে জিজ্ঞাসা করে, বলো তুমি কোন ভাইরাস এই পুরো পৃথিবীর মধ্যে ছড়াতে চাইছো। জেফ্রি এই প্রশ্নের কোন রকম উত্তর দেয় না, বরং সে বলে এই ভাইরাস আমি ছড়াচ্ছি না, বরং এটা তোমার প্ল্যান ছিল। আজ থেকে 6 বছর আগে যখন তুমি পাগলা গারদে বন্দী ছিলে, তখন তুমি আমায় বলেছিলে যে কেমন হবে যদি পুরো পৃথিবীতে একটি ভাইরাস ছড়িয়ে পড়ে এবং মানুষের মৃত্যু হয়ে যায়। এখন এই কথা শুনে জেমস কিছুই বুঝতে পারে না। সে সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ করে,
কিন্তু জেফ্রির লোকেরা তাকে বন্দি করে ফেলে এবং জেমস তাদের সাথে লড়াই করতে শুরু করে দেয়। সে কোনো রকমে এখান থেকে পালিয়ে যায়। সে সবার প্রথমে গাড়ির ভিতর থেকে ক্যাথারিনকে বের করে এবং তাকে মুক্ত করে। ক্যাথারিন বাইরে আসতেই তার উপর অ্যাটাক করতে শুরু করে দেয় এবং একইভাবে চিৎকার করতে শুরু করে দেয়, কারণ সে তার চিকিৎসা এবং ট্রিটমেন্ট করেছিল, কিন্তু তারপরও সে তাকে বন্দি করে রেখে গেছে। তাই সে খুব বেশি রেগে থাকে। ক্যাথারিন যখন প্রথমবার দেখতে পায় জেমসের চোখে মুখে রক্তের দাগ রয়েছে, সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি কাউকে মার্ডার করেছো? জেমস তাকে জানায় সে কাউকেই মার্ডার করেনি, বরং তারা তার উপর অ্যাটাক করেছে। একইভাবে সে জানায় পৃথিবীর মানুষেরা খুব শীঘ্রই মরে যাবে, যারা বেঁচে থাকবে তারা আন্ডারগ্রাউন্ডে বসবাস করতে শুরু করে দেবে। কিন্তু সে এমনটা চায় না। সে চায় না মাটির নিচে বসবাস করতে, বরং এরকম খোলা পরিবেশে সুন্দর হাওয়া, এই সব কিছুই তার বেশ ভালো লাগে। তাই সে এই সময় থেকে যেতে চায় না। এখন এইসবের মধ্যে এখানে পুলিশ অফিসার চলে আসে। ক্যাথারিন নিজেকে রক্ষা করার জন্য সেই পুলিশের দিকে এগিয়ে যায়, কিন্তু সে যখন পিছনে ফেরে সে দেখে জেমস সেখানে নেই যেখানে সে ছিল। সে আগের মতোই গায়েব হয়ে গেছে। আসলে জেমস আরও একবার তার বর্তমান সময় অর্থাৎ 2035 সালে ফিরে গেছে। এদিকে 1996 সালে ক্যাথারিন আরও সমস্যায় পড়ে যায়, কারণ যখন পুলিশ অফিসার তাকে জেরা করে কে তাকে কিডন্যাপ করেছিল এবং সে এখন কোথায়, তখন সে এর কোনো উত্তর দিতে পারে না। সে তাদেরকে বোঝায় মানুষটি গায়েব হয়ে গেছে, কিন্তু এই জিনিস পুলিশ অফিসার বিশ্বাস করে না। সে বাধ্য হয়ে জেমসের শরীর থেকে বের করা সেই বুলেটটা এই পুলিশ অফিসারকে দেখায় এবং পুলিশ অফিসার এটা পরীক্ষা করে জানতে পারে এটা 1996 সালের বুলেট নয়, বরং এটা 1920 সালের আগে অথবা পরে কোনো সময়কার বুলেট। এখন এই কথা শুনে ক্যাথারিনের আস্তে আস্তে বিশ্বাস হতে শুরু হয়ে যায় যে জেমস যেই কথাগুলো তাকে বলেছিল সেগুলো মিথ্যে কথা ছিল না। আসলে সে হয়তো সত্যিই প্রথম বিশ্বযুদ্ধের সময় গিয়েছিল এবং একইভাবে সে 2035 সাল থেকে টাইম ট্রাভেল করে 1996 সালে চলে এসেছিল। ক্যাথারিন সঙ্গে সঙ্গে তার ল্যাবে যায় এবং সেখান থেকে বেশ কিছু বিশ্বযুদ্ধের ফটো বের করে এবং সেগুলো ভালোভাবে দেখতে শুরু করে। আসলে ক্যাথারিন ডাক্তারের কাজের সাথে সাথে সে পুরনো জিনিস নিয়ে রিসার্চ করে, আর এই কারণে তার কাছে পুরনো জিনিসের অভাব হয় না। সে ফটোগুলো মন দিয়ে দেখলে দেখে একটি ফটোর মধ্যে জেমস রয়েছে। সে একদম শিওর হয়ে যায় জেমসের কথা একদম সত্যি, অর্থাৎ 1 মাসের মধ্যে এই পৃথিবী প্রত্যেকটা মানুষ ভাইরাসের কারণে মরে যাবে এবং বাকি যারা বেঁচে থাকবে তারা মাটির তলায় বসবাস করতে শুরু করবে। সে সঙ্গে সঙ্গে এই জিনিসটাকে আটকানোর জন্য জেফরির বাবাকে কল করে, যে কিনা একজন ভাইরোলজিস্ট। ক্যাথারিন তাকে রিকোয়েস্ট করে সে যেন তার ছেলেকে তার ল্যাবে প্রবেশ করতে না দেয়, কারণ তার ছেলে জেফরি তার কাছ থেকে ভাইরাস চুরি করবে এবং সেগুলো দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবে। আসলে জেমসের কথা মতো ক্যাথারিন এটাই মনে করে 12 মাঙ্কি গ্রুপের প্রধান জেফরি এবং সে নিজেই ভাইরাস প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে দেবে। কিন্তু জেফরির বাবা তাকে শান্ত করে এবং বোঝায় তার ছেলে এবং বাকি এমপ্লয়িরা তার সেই গোপন ল্যাবের সম্বন্ধে কোনো রকম তথ্য জানে না এবং ভাইরাসগুলো একটি সুরক্ষিত জায়গায় রাখা রয়েছে, তাই সেটা চুরি হবে এমন কোনো সম্ভাবনা নেই। আর এই বলে সে ফোনটা রেখে দেয়। অন্যদিকে বর্তমান সময় বিজ্ঞানীরা আরও একবার ডিসাইড করে নেয় তারা জেমসকে আবার 1996 সালে পাঠাবে, যাতে বাকি কাজটা সে কমপ্লিট করতে পারে। এদিকে 1996 সালে ক্যাথারিন খুব বেশি চিন্তায় থাকে, কারণ সে একমাত্র ব্যক্তি যে বুঝতে পেরেছে পৃথিবীর মানুষরা খুব বিপদে রয়েছে। তাই আরও একবার সে রেস্টুরেন্টে চলে যায় যেখানে জেফরি তার 12 মাঙ্কি গ্রুপ তৈরি করছে। সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে দেয় যাতে জেফরি ভিতর থেকে বেরিয়ে আসে, কিন্তু হাজার চিৎকার করেও একটা মানুষও বাইরে বের হয় না। এদিকে জেমস আরও একবার টাইম ট্রাভেল করে এই সময় চলে আসে, কিন্তু তার পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। সে আগের চাইতে আরও পাগলের মতো আচরণ করতে শুরু করে দেয়, কারণ বারবার টাইম ট্রাভেল করার জন্য তার মস্তিষ্কে খুব বেশি চাপ পড়েছে, যার কারণে সে এখন নিজেকে পাগল মনে করতে শুরু করে দিয়েছে। সে ক্যাথারিনের সাথে কথা বলে এবং জানায় সে এখন পুলিশের হাতে নিজেকে স্যারেন্ডার করতে চায়, কিন্তু ক্যাথারিন এখন সত্যিটা জেনে গেছে, তাই সে এমনটা তাকে করতে দেয় না, যার ফলে এদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এখন যেহেতু জেমসকে খোঁজার জন্য চারপাশে পুলিশরা তাদের তদন্ত চালাচ্ছিল, তাই খুব সহজেই তাদের নজর জেমসের ওপর পড়ে যায়। আর এই জিনিসটা ক্যাথারিন বুঝতে পারে, তাই সে সঙ্গে সঙ্গে তাকে একটি হোটেলে নিয়ে যায় এবং সেখানে গিয়ে তাকে এই টাইম ট্রাভেলের সম্বন্ধে সবকিছু জিজ্ঞাসা করে। জেমস যতটুকু জানে সে ততটুকুই তাকে বলে দেয় যে কিভাবে বিজ্ঞানীরা তাকে বারবার এই ভাইরাসের সম্বন্ধে জানার জন্য অতীতে পাঠাচ্ছে, আর এই কারণে সে একবার বিশ্বযুদ্ধের সময় চলে গিয়েছিল এবং সেখানে গিয়ে তার গায়ে গুলি লেগেছিল। এরপর জেমস আরও একবার তাকে রিকোয়েস্ট করে সে আর বর্তমানে ফিরতে চায় না, বরং এখানেই থাকতে চায়।
এবং এই সুন্দর পরিবেশে তার বাকি জীবনটা কাটাতে চায়। একইভাবে জেমস প্রথমবার ক্যাথারিনকে জানায় সে তাকে পছন্দ করে এবং বাকি জীবনটা তার সাথেই কাটাতে চায়। ক্যাথারিন তার মনের কথা বুঝতে পারে, কিন্তু বর্তমানে তাদের এই পৃথিবীর মানুষগুলোকে বাঁচাতে হবে। তাই সে জেমসকে মনে করায় সে আগেরবার 1990 সালে যখন এসছিল তখন সে একটি ফোন নাম্বারে ফোন করেছিল, কিন্তু ফোনটা অন্য এক মহিলা ধরেছিল। তাই সে তাকে রিকোয়েস্ট করে সে যেন সেই ফোন নাম্বারে আরও একবার কল করে, কারণ সে এবার 1996 সালে আছে এবং এবার হয়তো সেই ফোন নাম্বারে কল করলে সঠিক জায়গায় চলে যাবে। এখন এই সব কথা বলতে বলতে হঠাৎ করে রুমে একজন গুন্ডা চলে আসে এবং সে ক্যাথারিনকে দেখে তার উপর অ্যাটাক করার চেষ্টা করে। জেমসের এই জিনিসটা খুবই খারাপ লাগে, তাই সে সঙ্গে সঙ্গে এই মানুষটির সাথে ফাইট করতে শুরু করে দেয়। ক্যাথারিন জানে কিছু সময়ের মধ্যেই এখানে পুলিশ চলে আসবে, তাই সে জেমসকে বোঝায় সে যেন এই মানুষটিকে মার্ডার না করে, বরং তার কাছ থেকে টাকাগুলো নিয়ে নেয়, কারণ এখান থেকে বের হতে গেলে তাদের টাকার দরকার হবে। কিন্তু জেমস এমন একজন মানুষ যে সহজে মারপিট শুরু করে না, কিন্তু শুরু করলে সে মার্ডার না করে ছাড়ে না। আর এই কারণে সে ক্যাথারিনের কথা শোনে না, বরং এই মানুষটিকে নিয়ে সে টয়লেটে চলে যায় এবং সেখানে সে তাকে মেরে ফেলে। কিন্তু এই মারপিট করতে গিয়ে জেমসের দাঁতে থাকা সেই ইলেকট্রনিক ডিভাইসটা ভেঙে যায়, যার সাহায্যে বর্তমানে বসে থাকা বিজ্ঞানীরা তাকে ট্র্যাক করত। আর এটা ভেঙে যাওয়ার অর্থ হলো তাকে পুনরায় বর্তমানে ফেরানো অসম্ভব। এখন এইসবের মধ্যে পুলিশ অফিসার এখানে চলে আসে, যার ফলে এরা দুজন বিল্ডিংয়ের জানালা দিয়ে বাইরে পালিয়ে যায়। বাইরে গিয়ে ক্যাথারিন জেমসকে কিছু সময় অপেক্ষা করতে বলে এবং জানায় সে তার ফোন নাম্বারে কল করে এখনই ফিরে আসবে। আর এই বলে সে এখান থেকে চলে যায়। কিছু সময়ের মধ্যেই ক্যাথারিন আবারও ফিরে আসে এবং তার মুখে হাসি থাকে। সে জেমসকে জানায় তার ফোন নাম্বারটা সঠিক ছিল। এই ফোন নাম্বারটা ছিল একজন কার্পেট কোম্পানি এবং সে সেখানে ভয়েস মেল পাঠিয়ে দিয়েছে এবং জানিয়ে দিয়েছে এর পেছনে 12 মাঙ্কি গ্রুপের হাত রয়েছে। জেমস সঙ্গে সঙ্গে তার কথা এখানেই থামিয়ে দেয় এবং জানায় তুমি নিশ্চয়ই শেষে গিয়ে সবাইকে মেরি ক্রিসমাস বলেছিলে, যেটা শুনে ক্যাথারিন চমকে যায়। সে বলে তুমি আমার ভয়েস মেল কি করে শুনে ফেললে? তখন জেমস তাকে জানায় তার এই ভয়েস মেল অনেক আগেই ভবিষ্যতে পৌঁছে গেছে এবং সে ভবিষ্যতে এটা শুনেছিল, কিন্তু সেখানকার ভয়েস কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, যার কারণে সে এটা বুঝতে পারেনি এই গলা স্বয়ং ক্যাথারিনের। জেমসের মনে যত রকম প্রশ্ন ছিল সবই দূর হয়ে যায়। সে একদম শিওর হয়ে যায় পৃথিবীর মানুষেরা আর বাঁচবে না। একইভাবে সে ক্যাথারিনকে বোঝায় তারা চাইলেও তাদেরকে বাঁচিয়ে রাখতে পারবে না, বরং তারা যেটা পারবে সেটা হলো এই ভাইরাসের সম্বন্ধে ইনফরমেশন কালেক্ট করা, যাতে ভবিষ্যতের বিজ্ঞানীরা এর জন্য ভ্যাকসিন তৈরি করতে পারে। আর এইসব বলতে বলতে জেমসের চোখে জল চলে আসে। সে জানায় তার জীবনের বেশিরভাগ সময়টাই সে জেলে কাটিয়েছে এবং বাকি সময়টা সে টাইম ট্রাভেল করতে করতে কাটিয়ে দিচ্ছে, অর্থাৎ তার জীবনে শান্তি জিনিসটা কখনোই আসেনি। তাই সে ক্যাথারিনকে রিকোয়েস্ট করে তার জীবনে বাকি বেঁচে থাকার সময়টুকু সে তার সাথে কাটাতে চায়। সে জীবনে কখনো সমুদ্র দেখেনি, তাই সে তার সাথে সমুদ্র দেখতে চায়। ক্যাথারিন তার কথা মেনে নেয় এবং সে তাকে কথা দেয় তার এই মনের ইচ্ছে সে অবশ্যই পূরণ করবে। অন্যদিকে জেফরিকে দেখানো হয় যে কিনা তার গ্যাং অর্থাৎ 12 মাঙ্কি গ্রুপ নিয়ে সবার প্রথমে তার বাবাকে কিডন্যাপ করে, যে কিনা একজন ভাইরোলজিস্ট, এবং তাকে সেখানে বন্দি করে ফেলে যেখানে জীবজন্তুরা খাঁচায় বন্দি থাকে এবং তার বদলে খাঁচায় বন্দি থাকা জীবজন্তুদের তারা স্বাধীন করে দেয়। একই সময় ক্যাথারিন জেমসের জন্য নতুন নতুন ড্রেস কিনতে শুরু করে দেয়, কারণ সে জানে তার পেছনে অনেক পুলিশ অফিসার পড়ে রয়েছে এবং তারা দুজন যদি ঘুরতে বের হয় তবে সবার প্রথমে তাদের লুক চেঞ্জ করতে হবে। তাই সে জেমসের খোলা মাথায় চুল লাগিয়ে দেয় এবং মুখে গোপ লাগিয়ে দেয়, যার ফলে তার লুক সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। একইভাবে ক্যাথারিনও তার রূপ চেঞ্জ করে ফেলে এবং নতুন ড্রেস পরে তার সামনে চলে আসে, যেটা দেখে জেমস প্রথমবার জানায় সে যখনই স্বপ্ন দেখে সেই স্বপ্নে সে অবশ্যই থাকে এবং সে সেখানে ঠিক একই রকম ড্রেস পরে থাকে যেমনটা আজ সে পরেছে। এরপর এরা দুজন গাড়ি করে তাদের যাত্রা শুরু করে দেয়। আর এখানে তারা প্রথমবার জানতে পারে জেফরি তার বাবাকে কিডন্যাপ করে খাঁচায় বন্দি থাকা প্রত্যেকটা জীবজন্তুকে স্বাধীন করে দিয়েছে। আর এটাই ছিল তাদের 12 মাঙ্কি গ্রুপের প্রধান উদ্দেশ্য, যার অর্থ হলো ভাইরাস ছড়ানো তাদের কাজ ছিল না, সেটা অন্য কেউ করেছে। এরপর তারা দুজন এয়ারপোর্টে চলে যায়। ক্যাথারিন ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে ব্যস্ত থাকে। অন্যদিকে জেমস একটি ফোন বুথে ঢুকে সেই নাম্বারে কল করে, যেই নাম্বার কল করলে সে বর্তমান সময়ের বিজ্ঞানীদের সাথে কথা বলতে পারবে। সে ফোনে তাদেরকে জানিয়ে দেয় তারা যেন 12 মাঙ্কি গ্রুপের সম্বন্ধে ভুলে যায়, কারণ এই ভাইরাস তারা ছড়ায়নি, এই কাজ অন্য কেউ করেছে। এবং একইভাবে সে জানিয়ে দেয় সে আর বর্তমানে ফিরবে না, বরং এখানেই থাকবে। আর এই বলে সে ফোনটা রেখে দেয়।
কিন্তু সমস্যা হলো এয়ারপোর্ট এমন একটা জায়গা যেখানে পুলিশ অফিসারের অভাব হয় না, যার ফলে এই কথাগুলো অর্থাৎ জেমসের কথাগুলো পুলিশ অফিসার শুনে ফেলে এবং তার রূপ পরিবর্তন হওয়া সত্ত্বেও পুলিশ অফিসার তাকে চিনতে পেরে যায়। তাই জেমস সঙ্গে সঙ্গে টয়লেটে চলে যায় এবং তার গায়ের জ্যাকেটটা খুলে ফেলে। সে যখন বাইরে বের হয় তাকে একটি রহস্যময় ছেলে চেপে ধরে। ছেলেটি জানায় সে বর্তমান থেকে এখানে এসছে। জেমস লক্ষ্য করে এই ছেলেটি তার সেলমেট ছিল এবং সে তার মুখ থেকে সেই ইলেকট্রনিক ডিভাইসটা বের করে ফেলেছে, যার কারণে তাকে টাইম ট্রাভেল করে এখানে পাঠিয়ে দিয়েছে। এই ছেলেটি জেমসকে একটি বন্দুক দেয়। জেমস প্রথমে এটা নিতে মানা করে দেয়, কিন্তু ছেলেটি জানায় এটা তাদের অর্ডার এবং সে যদি অর্ডার পালন না করে তবে সে ক্যাথারিনকে মেরে ফেলবে। জেমস বাধ্য হয়ে এই বন্দুকটা নিয়ে নেয়। অন্যদিকে ক্যাথারিন একটি নিউজ পেপারে দেখতে পায় ডক্টর পিটার নামে সেই ব্যক্তি জেফরির বাবার অ্যাসিস্ট্যান্ট এবং সেও এই ফ্লাইট করে কোথাও যাবার জন্য এখানে লাইন দিয়েছে। সে সঙ্গে সঙ্গে জেমসের কাছে ফিরে যায় এবং জানায় ডক্টর পিটার নিশ্চয়ই এই ভাইরাসের সাথে জড়িত রয়েছে। আর এমনটা মনে করার ক্যাথারিনের কাছে একটি কারণ রয়েছে, আর সেটা হলো সে যখন তার বিশেষ লেকচার দেবার পর তার বইয়ের মধ্যে অটোগ্রাফ করছিল তখন ডক্টর পিটার অটোগ্রাফ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল এবং তখনও সে তাকে বুঝিয়েছিল পৃথিবীর জনসংখ্যা খুব দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে এবং একইভাবে পরিবেশ দূষণ এবং আবহাওয়ার পরিবর্তন সবকিছুর পিছনে মানুষের হাত রয়েছে, যার ফলে একদিন এই মানুষ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে এবং এখন সেটাই হতে চলেছে। তাই তার মনে হয় এর পিছনে নিশ্চয়ই ডক্টর পিটারের হাত রয়েছে, কারণ সে মানুষকে প্রচণ্ড পরিমাণে ঘৃণা করে। এখন এরা দুজন ডক্টর পিটারকে খুঁজতে শুরু করে দেয়। ক্যাথারিন পিটারকে দেখতে পায়, কিন্তু সমস্যা হলো সে সব রকম সিকিউরিটি চেকিং কমপ্লিট করার পর অন্য পাশে চলে গেছে এবং একইভাবে এই হইচই শুনে পুলিশরা এখানে চলে আসে শুধুমাত্র জেমসকে ধরার জন্য। জেমস শিওর হয়ে যায় এই পিটারের কাছে ভাইরাস রয়েছে, তাই সে তার হাতের বন্দুকটা নিয়ে তার দিকে তেড়ে যায় এবং তার লক্ষ্য একটাই, সে তাকে মেরে ফেলবে। কিন্তু হয়ে যায় তার উল্টো। এখানে পুলিশরা আগের থেকেই দাঁড়িয়ে থাকে এবং জেমসের হাতে বন্দুক দেখে তারা সঙ্গে সঙ্গে ফায়ার করে দেয় এবং একটি গুলি জেমসের বুকে এসে লাগে এবং সে নিচে পড়ে যায়। ক্যাথারিন এই দৃশ্য দেখে ছুটে আসে এবং তাকে হেল্প করার চেষ্টা করে। আর এটা সেই সিনটা যেটা জেমস প্রতিবার তার স্বপ্নে দেখে থাকে, কিন্তু সে এই দৃশ্য একটি বাচ্চার চোখ দিয়ে দেখেছিল। আর এখানে আমরা সেই বাচ্চাটিকেও দেখতে পাই যে কিনা পাশে দাঁড়িয়ে থাকে। আর এই বাচ্চাটি আর কেউ নয়, স্বয়ং জেমস, যে কিনা এখন অনেক ছোট এবং সে তার বাবা মায়ের সাথে এয়ারপোর্টে এসছে, যার অর্থ হলো এখানে দুটো জেমস রয়েছে, একটা হলো ছোট এবং একটা হলো বড়। ছোট জেমস হলো 1996 সালের বর্তমান জেমস এবং বড় জেমস হলো 2035 সালের বর্তমান জেমস। ক্যাথারিন এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারে, তাই সে ছোট জেমসকে চারপাশে খুঁজতে শুরু করে দেয়, কারণ সে জেমসের মুখে এই গল্পটা সে অনেকবার শুনেছে এবং সে অবশেষে ছোট জেমসকে দেখতে পায় এবং সে তাকে চিনে ফেলে। এরপর জেমসের মৃত্যু হয়ে যায়। অন্যদিকে প্লেনে ডক্টর পিটার তার ব্যাগপত্র নিয়ে উঠে পড়ে, যার মধ্যে ভাইরাস রয়েছে এবং তার লক্ষ্য একটাই, প্রতিটা দেশে এই ভাইরাস ছড়িয়ে দেওয়া। কিন্তু পরের মুহূর্তেই তার পাশে সিটে একজন মহিলা ব্যক্তি এসে বসে পড়ে। ডক্টর পিটার এই মহিলার সাথে তার এই প্ল্যানগুলো আলোচনা করতে শুরু করে দেয়, কিন্তু সে এটা জানে না এই মহিলাটিও ভবিষ্যৎ থেকে এখানে এসছে, যার ফলে ভবিষ্যতের মানুষ এই ভাইরাসের সম্বন্ধে সমস্ত রকম তথ্য পেয়ে যায় এবং তারা ভ্যাকসিন বানাতে শুরু করে দেয়। আর এই মুভিটা এবং এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটি আপনার কেমন লাগলো। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।